পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পরে প্রথম বাজেট পেশ হলো গতকালকে। আমি গতকালকে বাজেট রিলেটেড একটা ভিডিও করেছিলাম, শর্ট ভিডিও, এবং একটা ব্রড ভিডিও একটু করেছিলাম। মেয়েদের জন্য 33% সংরক্ষণ চাকরির ক্ষেত্রে। এই ভিডিওটা নিয়ে আমি একটা মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে পজিটিভ রেসপন্স করেছেন, অনেকে নেগেটিভ রেসপন্স করেছেন। আজকে আমার ওই বিষয়ে কথা বলা, যারা যারা নেগেটিভ রেসপন্স করেছেন, 33% রিজার্ভেশন মহিলাদের জন্য মোটেই জাস্টিফাইড নয়, মোটেই এটা সহ্য করা যাবে না, এর বিরুদ্ধে পথে নামতে হবে, রাস্তায় নামতে হবে, কোর্ট কেস করতে হবে ইত্যাদি। দেখুন, আমি শুরুতে একটা বলে রাখি যে এর বিরুদ্ধে কোর্ট কেস করে কোনো লাভ হবে না, কেননা কোর্টেরই রায় রয়েছে এই বিষয়ে। আমি আজকের ভিডিওতে সুপ্রিম কোর্টের এই রিজার্ভেশন রিলেটেড কি রায় আছে, জেনারেলদের জন্য কি রায় আছে সেইটা আলোচনা করব, এবং সেটা আগেরও রায় রয়েছে এবং 2026 সালেরও রায় রয়েছে, কারেন্ট রায়। এর সঙ্গে আরেকটা বিষয় আলোচনা করব যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য কখন কিভাবে এই রিজার্ভেশন ব্যাপারটাকে মহিলাদের জন্য, বিশেষ করে এসসি এসটি ওবিসির কথা বলছি না, মহিলাদের যে 33% রিজার্ভেশনের গল্পটা রয়েছে সেটা কারা কিভাবে ইনক্লুড করেছে তাদের চাকরির ক্ষেত্রে আমি ডিটেলস আলোচনা করব। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, যে আপনারা ভুল ধারণার মধ্য দিয়ে যাচ্ছেন। মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এটা কিন্তু কোনোভাবেই আলাদা কিছু নয়, মানে আগে যার যা রিজার্ভেশন ছিল তার বাইরে বেরিয়ে এক্সট্রা মহিলাদের জন্য 33% দিল এমনটা নয়। এতদিন ধরে যা ছিল সেটাই আছে, শুধুমাত্র সরকার নিজে একবার মুখ থেকে বলে দিল যে মেয়েদের জন্য 33% দেওয়া হবে, এইটুকুই। কিন্তু এতদিন এদের মধ্যেই সবাই ছিল, জেনারেলের মধ্যেই রিজার্ভেশন ছিল, এসসি এসটি ওবিসি কোটার মধ্যেও মহিলাদের রিজার্ভেশন ছিল। আমরা আজকে সেটা ডিটেলস আলোচনা করব। ফলে আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না, চেষ্টা করবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখার, কেননা ভিডিও না দেখে একটা কমেন্ট করা আপনার নিজের অশিক্ষার পরিচয় দেয়, আপনার নিজের দুর্বলতার পরিচয় দেয়। আর একটা বিষয় হচ্ছে, যাদের বাড়িতে এইরকম করে ফিমেল ক্যান্ডিডেট রয়েছেন যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাদের বাড়ির কোনো মেল ক্যান্ডিডেট কোনো অবজেকশন জেনারেলি করবে না। কারা অবজেকশন করছেন? যাদের বাড়িতে এই ধরনের ফিমেল ক্যান্ডিডেট নেই তারাই কিন্তু অবজেকশনগুলো করছেন। কেমন? তো আমি সব কিছু বিচার বিশ্লেষণ করে বলছি যে ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। তারপরে যদি আপনার মনে হয় যে এর বিরুদ্ধে কিছু বলা উচিত, কিছু করা উচিত, আমাকে সমর্থন করা উচিত, বা আমার বিরুদ্ধে কিছু বলা উচিত, বা সরকারের বিরুদ্ধে, কোর্টের বিরুদ্ধে, যা কিছু হোক না কেন, সেটা ভিডিওটা দেখার পরে আপনি বলতে পারেন অবশ্যই। কেমন? আমি আপনাদের সামনে এই রিজার্ভেশনের বিষয়টা একটুখানি আলোচনা করে দিই। যেমন ধরুন, এই মুহূর্তে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে জেনারেলদের জন্য কিন্তু 55% রিজার্ভ করা আছে। রিজার্ভ ঠিক বলবো না, এর একটা অন্য ভাষা আছে, এটা ওপেন ফর অল, এটা বলাই ভালো, অবাধ প্রবেশ সবার। এটা রিজার্ভ নয়, মানে এই জেনারেল ক্যাটাগরির নাম করে যেটা আছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের ভাষা অনুযায়ী এটা কোনো উচ্চ বর্ণের জন্য সংরক্ষিত নয়, এটা ওপেন ফর অল, মুক্ত জলাশয়, একদম সুপ্রিম কোর্টের ভাষা বললাম। এখানে যে কেউ ঢুকতে পারে তার নিজের যোগ্যতা দিয়ে। তারপরে ওবিসির জন্য 7%, এসসির জন্য 22, এসটির জন্য 6, ইডব্লিউএস এর জন্য যেটা পরে ইনক্লুড হয়েছে এটার জন্য রয়েছে আমাদের 10%। এই টোটাল মিলে কিন্তু 100%। এবং প্রত্যেকটা জায়গাতে এই 33% করে সব ভাগ ভাগ করা আছে। যেমন এটা 33% মেয়েরা আছে, এর 33, সবার 33 করে মেয়েরা রয়েছে। ফলে মেয়েদের জন্য আলাদা কোনো রিজার্ভেশন নেই, এটা আমাদের প্রথম ভুল ধারণা। যেমন ধরুন, আমরা যদি হিসেবটা করি, 100টা যদি টোটাল সিট হয়, এই যে জেনারেলদের জন্য 55টা টোটাল রয়েছে, যেটা ওপেন ফর অল, জেনারেল ওপেন ফর অল, সবার জন্য, শুধু জেনারেল বলে কথা না, যে কেউ ঢুকতে পারে হরাইজন্টাল রিজার্ভেশন সিস্টেম অনুযায়ী, সেটাও আমি ডিটেলসে বলছি। এর মধ্যে 37টা ছেলে মেয়ে দুজনারই অধিকার আছে, কিন্তু 18টা সিটে শুধুমাত্র মেয়েদের অধিকার আছে। ওবিসি যেটা 7টা সিট আছে, তার মধ্যে সবাই মিলে 5টা, মেয়েদের জন্য 2টো। এসসিদের মধ্যে মেয়েদের জন্য 7টা, এসসিদের 2টো, এরকম করে যেটা রয়েছে। মোদ্দা কথা, সুপ্রিম কোর্টের আরও একটা ভালো রায় আছে যে কখনোই 50%-এর বেশি রিজার্ভেশনের কোটায় আনা যাবে না, মানে মোর দ্যান 50% বা অ্যাটলিস্ট 50%, এটা ওপেন ফর অল রাখতেই হবে, বাকিদের মধ্যে রিজার্ভেশন সিস্টেম আনা যেতে পারে। আমি আজকে একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের সাথে আলোচনা করব, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এবার চলে আসুন এই বিষয়ে, মানে এই রিজার্ভেশনের বিষয়ে, মহিলাদের ক্ষেত্রে যে 33%-এর গল্পটা বলছিলাম, এইটা সম্পর্কে সুপ্রিম কোর্ট আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন। আমরা সেইটা নিয়ে একবার দেখে নেব। ভারতের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় অনুযায়ী সরকারি চাকরির বা শিক্ষাক্ষেত্রে ওপেন ফর অল, যেটা আনরিজার্ভ বলা হয়, মানে একেবারে মুক্ত জলাশয়, ওপেন ফর অল, এটার সংখ্যা ন্যূনতম 50% থাকতেই হবে। ন্যূনতম 50, মানে 50-এর বেশিও হতে পারে। তো যদি আনরিজার্ভ 50-এর বেশি হয় তাহলে রিজার্ভ ক্যাটাগরি তার নিচে নেমে যাবে।
এবার এই বিষয়টা বুঝতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। যেমন ধরুন প্রথমে হচ্ছে যে ইন্দ্র সাহানি কেস, যেটা 1992 সালে হয়েছিল, ইন্দ্র সাহানি ভার্সেস আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই মামলাতে 9 জন বিচারপতির বেঞ্চ একটা রায় দিয়েছিলেন যে সামাজিক অনগ্রসর ভিত্তিতে দেওয়া মোট সংরক্ষণ, যেটা এসসি এসটি ওবিসিদের জন্য বলা হচ্ছে, সেটা মিলিয়ে কোনোভাবেই 50% অতিক্রম করতে পারবে না। অর্থাৎ বাকি 50% আসন সম্পূর্ণ মুক্ত বা ওপেন ফর অল হতে হবে। কোনো যত রকম আছে এসসি এসটি ওবিসি বলে যত রকম রিজার্ভেশন আছে, সবটা মিলেও 50% ক্রস যেন না করে। এবং যদিও ইডব্লিউএস এর 10%-এর ব্যাপারের মধ্যে রয়েছে, এটা একটু আলাদা গল্প আছে, ওটা এখন বলছি না। দ্বিতীয় যে ব্যাপারটা, সুপ্রিম কোর্ট 2026 সালেই মানে এবছরই একটা রায় দিয়েছিলেন, স্পষ্ট করে দিয়েছিলেন যে আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি কোনো উচ্চ বর্ণের কোটা নয়। যেটাকে আমরা জেনারেল ক্যাটাগরি বলছি, এটা যদিও হায়ার কাস্টের ছেলেমেয়েরা এখানে বেশি থাকে বলে আমাদের ধারণা, কিন্তু এটা কোনো উচ্চ বর্ণের জন্য রিজার্ভ ক্যাটাগরি নয়। এটা কিন্তু একটা মুক্ত জলাশয়। কেমন? এবারে এখানে আরেকটা বিষয় হচ্ছে, মেধাবী সংরক্ষিত প্রার্থী যারা, মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট, মানে কোনো এসসি এসটি ওবিসি প্রার্থী যদি তার নিজস্ব সংরক্ষণের সুবিধা, যেমন ধরুন বয়সের ছাড়, তারপর হচ্ছে ফি, মানে ফিজ কম লাগবে বলে এসসি এসটি ওবিসির যে গল্পটা রয়েছে, বা বয়সের ছাড় নিয়েছে, এই রকম কোনো সুবিধা না নিয়ে সে যদি তার নিজের যোগ্যতায় এই আনরিজার্ভ প্রার্থীর যে কাট অফটা ছিল সেই কাট অফটা ক্লিয়ার করতে পারে, তাহলে সে আনরিজার্ভ কোটার মধ্যে ঢুকে পড়বে। বোঝা গেল? মানে আমি যদি একটা ফিমেল ক্যান্ডিডেট হই বা আমি এসসি এসটি ওবিসি হই, আমি কোনো রকম তার যদি সুযোগ না নিই, বয়সের হোক বা ফিজের হোক বা অন্যান্য কোনো রকম সুযোগ না নিয়ে পরীক্ষায় বসি এবং জেনারেলের কাট অফ ক্লিয়ার করি, তাহলে আমি রিজার্ভ ক্যাটাগরির মানুষ হওয়া সত্ত্বেও জেনারেলের একটা সিট খেয়ে নেব। আমার জায়গায়, আমি যদি ফিমেল ক্যান্ডিডেট হই, তাহলে আমার জায়গায় একটা ফিমেল ক্যান্ডিডেট অন্যদের থেকে, যারা তুলনামূলক সুবিধা পাওয়া ক্যান্ডিডেট, তারা আমার ওই জায়গাটা পূরণ করবে। বোঝা গেল? মানে আমি একটা জেনারেলের সিটটা খেলাম, এই হচ্ছে কথা। এর ফলে কি হয়েছে, যে প্রার্থীর নিজস্ব ক্যাটাগরি যেটা আমি আপনাদেরকে বললাম, সেই নিজস্ব ক্যাটাগরি যে সংরক্ষিত আসন সেটা খালি থাকবে এবং সেই সুবিধা তালিকার পরবর্তী সংরক্ষিত প্রার্থী পাবে। মানে দেখা গেল 33% মেয়েদের যে লিস্টটা আছে, মানে ক্যাটাগরিটা বা রিজার্ভ ক্যাটাগরি, 33 জন 100 জনের মধ্যে পাচ্ছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, ধরুন আমি একজন ফিমেল ক্যান্ডিডেট, আমি নিজের যোগ্যতাতে আমি একটা জেনারেলের কাট অফ ক্লিয়ার করে দিলাম, তাহলে আমি জেনারেলের মধ্যে ঢুকে পড়লাম। এবার যে 100টা সিটের মধ্যে 33টা মেয়ে রাখবে বলছিলাম, তাহলে 33টার জায়গায় মেয়েরা 34টা ঢুকে পড়লো, কেননা আমি জেনারেল কাট অফ ক্লিয়ার করেছি বলে আমার জায়গা 33% একটা জায়গা খালি হয়ে গেল, তাহলে ওই জায়গায় অন্য একটা মেয়ে ঢুকে পড়বে। মানে এই সিলেকশন পদ্ধতিতে 34টা মেয়ে হয়ে গেল। এটা হচ্ছে গল্প। কেমন? এবার এইখানে একটা বিষয় বলি, যেটা হরাইজন্টাল রিজার্ভেশন, যেটা ওপেন ফর অল, মহিলাদের জন্য 33%, এর একটা হিসেব আছে। ঠিক আছে? কোর্টের নিয়ম অনুযায়ী মহিলাদের এই 33% সংরক্ষণকে বলা হয় হরাইজন্টাল রিজার্ভেশন। এই যে হরাইজন্টাল মানে অনুভূমিক, আর একটা উল্লম্ব আছে, ভার্টিক্যাল আছে। ভার্টিক্যালটা হচ্ছে অন্যরকম আর হরাইজন্টালটা অন্যরকম। এটা মানে কি রকম? এটা কিন্তু ওপেন ফর অল আসন সংখ্যাকে কমিয়ে দেয় না কোনোভাবেই। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী এটি যেভাবে কাজ করে তার একটা ছোটখাটো লিস্ট আমি আপনাদেরকে দিলাম। যেমন ধরুন জেনারেলদের জন্য যে 50টা আসন রয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50টা, এই 50টার মধ্যে 33% 16 থেকে 17টা হলো 1/3। আবার রিজার্ভ ক্যাটাগরির মধ্যেও কিন্তু 16 থেকে 17টা পাবে। মানে এদিকে যদি 16টা মেয়ে যায়, তাহলে এদিক থেকে 17টা মেয়ে নিল, বা ওদের 16টা হলে এদের 17টা নিল। মোদ্দা কথা 100টা সিটের মধ্যে 33টা ভাগাভাগি হয়ে যাবে। মানে আগে যা ছিল তাই আছে, মেয়েদের জন্য আলাদা কোনো সংরক্ষণ দেওয়া হয়নি। এটা একদম নিগুড় কথা, মোদ্দা কথা আর কি, যেটা আমি বলতে চাইছি। ফলে আপনারা চিন্তা করবেন না, সরকার মুখে কথাটা বলে দিয়েছে বাজেটে, সেই জন্য এত ওথল পাতাল হয়ে যাচ্ছে সারা পশ্চিমবঙ্গ। কোর্টের নিয়ম অনুযায়ী কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তিতে মোট আসনের কমপক্ষে 50% আসন এমন হতে হবে যেগুলো জাতপাত বা ক্যাটাগরি নির্বিশেষে শুধুমাত্র নম্বরের মেধার ভিত্তিতে যে কেউ ছিনিয়ে নিতে পারে। মানে 50% সিট এমন হবে যে কেউ যে কোনো জায়গা থেকে ওখানে ঢুকতে পারে, ওটা অবাধ প্রবেশ সবার জন্য রইল। কেমন? সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণের বিষয়টা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ভেদে আলাদা আলাদা সময়ে চালু হয়েছে। আমি এই বিষয়টা আপনাদের সামনে নিয়ে আসি, এই মুহূর্তে আনতে চাইছি যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোন কোন সময়ে এই রিজার্ভেশন কারা কারা অ্যাপ্লাই করেছে।
এবারে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আমাদের রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন রাজ্য সরকার কখন কখন এই 33% রিজার্ভেশন ইনক্লুড করেছে তাদের চাকরির ক্ষেত্রে। কেমন? যেমন প্রথমে হচ্ছে লোকাল বডি, যেটা পঞ্চায়েত এবং পৌরসভার ক্ষেত্রে ছিল। যদি স্থানীয় স্বায়ত্তশাসন বা গ্রামীণ বা শহরের স্থানীয় সরকারের কথা বলা হয়, এটা সব থেকে আগে চালু হয়েছিল 1993 সালে ভারতের সংবিধানের 73তম এবং 74তম সংশোধনী। ভারতের সংবিধানের 73 এবং 74তম সংবিধানী এই সংশোধনীতে পাশ করে যে দেশের সমস্ত পঞ্চায়েত এবং পৌরসভায় মহিলাদের জন্য ন্যূনতম 33% আসন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়। এটা আজকের কথা নয়, 93 সালের কথা। এবং 2009-10 সালে আমি স্পোকেন ইংলিশ পড়তাম যে স্যারের কাছে, সেখানে এই কথাটা নিয়ে একদিন একটা আমরা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যে 33% রিজার্ভেশন ফর ওমেন জাস্টিফাইড আর নট, এটা নিয়ে আমরা পক্ষে বিপক্ষে অনেক যুক্তি দিয়েছিলাম। আমার খুব ভালো মনে আছে, অনেক সুন্দর সুন্দর কথা উঠে এসেছিল। কেমন? তাহলে 33% সংরক্ষণ বাধ্যতামূলক হয়ে গেল। অনেক রাজ্য কি করেছে, এটাকে বাড়িয়ে কিন্তু 50% করেছে এই সংরক্ষণটা তাদের নিজেদের সুবিধা অনুযায়ী, তাদের স্টেটের কন্ডিশন অনুযায়ী। এবারে রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, ভারতের বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে। যেমন অন্ধ্রপ্রদেশ, তারাই প্রথম 1996 সালে, অন্ধ্রপ্রদেশ প্রথম 1996 সালে রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% অনুভূমিক বা হরাইজন্টাল সংরক্ষণ চালু করে, যেটার কথা আমি আপনাদেরকে বললাম। তারপরে বিহার চলে এসেছে 2016 সালে, সমস্ত চাকরির ক্ষেত্রে কিন্তু 35% সংরক্ষণ চালু করেছিল বিহার সরকার। আর অন্যান্য রাজ্য যেমন ধরুন এই যে মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে তারা 30% থেকে বাড়িয়ে 33% করে দেয়, এবং সেটা বিশেষ করে শিক্ষক নিয়োগ আর পুলিশের ক্ষেত্রে। অন্যান্য জায়গাতে কিন্তু কম বেশি এটা মানে কমও আছে বেশিও আছে, এরকম ঘটনা ঘটেছে আমাদের রাজ্যের ক্ষেত্রে। এবারে চলে আসি আমাদের কেন্দ্রের ক্ষেত্রে। কেন্দ্রীয় স্তরে আইনসভা এবং কেন্দ্রীয় চাকরিতে সরাসরি 33% কোটা চালুর একটা প্রক্রিয়া চূড়ান্ত রূপ পেয়েছিল, যেটা হচ্ছে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, 106তম সংবিধান সংশোধনী আইন। 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের সংসদে এই ঐতিহাসিক বিলটা পাশ হয়। এর মাধ্যমে লোকসভা এবং রাজ্যের বিধানসভাগুলোতে মহিলাদের 33% আসন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছিল। এর প্রভাব প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে কেন্দ্রীয় নানা সরকারি ক্ষেত্র এবং নীতিতে পড়তে শুরু করে। অনেক আন্দোলনও হয়েছে, অনেক অনেক রকম কথা বলেছে, পজিটিভ নেগেটিভ, কিন্তু সরকার তার নিজের জায়গাতে অনড়ই ছিল। এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে সরকারি চাকরিতে মহিলাদের এই সংরক্ষণকে সাধারণত হরাইজন্টাল রিজার্ভেশন যেটা বলা হয়, এর মানে হলো এসসি এসটি ওবিসির মতো আলাদা কোনো ক্যাটাগরি এটা নয়, এটা ওদের মধ্যেই ঢুকে বসে আছে। জেনারেল জেনারেল এসসি এসটি ওবিসি প্রত্যেকটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিতরেই 33% আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের প্রত্যেকের বোঝা উচিত। আমি আশা করি এরপরে হয়তো আপনাদের আর এই বিষয়টা নিয়ে কোনো অসুবিধে হবে না। আর এটা তো আমি শুরুতেই আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, এটা আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন আমার ধারণা। যাই হোক না কেন, এর পরেও যদি আপনার মনে হয় যে রিজার্ভেশন দেওয়া উচিত নয়, তাহলে আমি আপনাদেরকে অন্তর থেকে কিছু কথা বলবো, যেটা হচ্ছে আমরা সাধারণত আমাদের পরিবারের দিক থেকে বলি, সামাজিক বলি, রাজনৈতিক বলি, অর্থনৈতিক বলি, রাজ্যের ক্ষেত্রে, কেন্দ্রের ক্ষেত্রে, যেখানকার কথা বলি না কেন, বড় আকার বা ছোট আকারে সংরক্ষণ আমরা সর্বক্ষেত্রে দিয়ে এসেছি। যেমন ধরুন আপনার বাড়িতে, আপনার পরিবারে যে ছেলেটি সব থেকে বেশি স্বাস্থ্যের দিক থেকে দুর্বল, বাড়িতে মা এবং বাবা দেখবেন তার প্রতি নজরটা বেশি, বিশেষ করে মায়ের। মা ছোট ছেলেকে বা দুর্বল সন্তানকে একটু বেশি ভালোবাসেন, সাধারণত বলছি, এক্সেপশনাল কথা আমি বলছি না। বা এমনও হয়েছে আপনার বাড়িতে হয়তো দুজন বা তিনজন মেয়ে আছে যাদের বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি গেছে, তার মধ্যে একটি মেয়ে শ্বশুর বাড়ি তুলনামূলক অর্থনৈতিকভাবে দুর্বল, যার কারণে আপনার বাবা বা মা তাকে বেশি বেশি করে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করে। ওয়ান কাইন্ড অফ রিজার্ভেশন, অস্বীকার করার জায়গা নেই, এটা সত্যিই রিজার্ভেশন। কোনোটা অর্থনৈতিক সাপোর্ট দেওয়াটা রিজার্ভেশন, কোথাও মানসিক সাপোর্ট দেওয়াটা রিজার্ভেশন। মোদ্দা কথা ভাবতে হবে রিজার্ভেশন বা সংরক্ষণ আমরা কাকে দিই, সেটা হচ্ছে যারা তুলনামূলক দুর্বল বা যারা পিছিয়ে আছেন তাদেরকেই আমরা সংরক্ষণ দিই। এবার এই পিছিয়ে থাকাটা সবসময় যে টাকা পয়সার দিক থেকে হবে তা নয়, মানসিক দিক থেকে পিছিয়ে থাকা, বাড়ির যে সন্তান কিছুটা মানসিক বিকৃতি আছে, বাবা মা চেষ্টা করেন তাকে একটু আলাদা করে রাখা, আলাদা করে যত্ন করা, তার প্রতি আলাদা কেয়ার নেওয়া, কিন্তু ওয়ান কাইন্ড অফ রিজার্ভেশন। এটা কেন বুঝতে পারছেন না? তারপর একটা বড় কথা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেটকে যদি আমরা
সুযোগ দিই, সুবিধা দিই, তাদেরকে সমাজের মূল স্রোতে আনার চেষ্টা করি, তাদেরকে চাকরি দিই বা চাকরির ক্ষেত্রে এসে তাদের সামাজিক উন্নতি হোক, অর্থনৈতিক উন্নতি হোক, তার স্ট্যাটাস বাড়ুক। মহিলাদেরকে সুযোগ সুবিধা আমরা যত বেশি দেব, তারা পিছিয়ে পড়া জায়গা থেকে তারা সামনের সারিতে উঠে আসবে এবং আমাদের মূল স্রোতে তারা ফিরবে। যখনই পরিবারের একটা ফিমেল ক্যান্ডিডেটের এই সামগ্রিক উন্নয়ন হবে, বিকাশ ঘটবে, তখনই তার কাছ থেকে তৈরি হওয়া যে পরবর্তী প্রজন্ম, তাদেরও সামগ্রিক বিকাশ হওয়া সম্ভব। খুব ভালোভাবে বুঝে দেখুন, আজ থেকে 500 বছর আগে মহিলাদের অবস্থা এবং সেই সময় জেনারেশনের অবস্থা দেখুন। যত দিন এখন যাচ্ছে, মানুষ উন্নত হচ্ছে, মহিলাদেরকে আমরা আরো ছাড় দিচ্ছি, মহিলাদেরকে এগিয়ে দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি, যার ফলে তারা মূল স্রোতে ফিরতে পারছে। এখনো যদিও ভারতের অনেক রাজ্য এটা করে না, কিন্তু আমরা তো ব্যক্তিগতভাবে করি। সেই কারণে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক বেশি উন্নত হচ্ছে। তো আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, সরকারের এই যে পদক্ষেপ, আমি সরকারের গুণগান করে বলছি না, কারোরই বিরোধিতা করছি না। রিজার্ভেশন যেটা দেওয়া হয়েছে বা রাখা হয়েছে আগে থেকেই, আজকে তো নতুন করে নয়, তাহলে এটাকে সমর্থন করুন, গ্লাডলি অ্যাকসেপ্ট করুন এবং আপনারা নিজের নিজের যোগ্যতা দিয়ে নিজের নিজের চাকরিগুলোকে ছিনিয়ে নিন। মন দিয়ে পড়াশোনা করুন, এই ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে। ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।